দর্শক আমন্ত্রণ জানাচ্ছি TVN24 নিউজ নেটওয়ার্কের নিয়মিত আয়োজন দি ভিউজ অনুষ্ঠানে। আপনাদের সাথে আছি আমি ইহসান জুয়েল। আমরা এই অনুষ্ঠানে চেষ্টা করি নিউ ইয়র্কে বসবাসরত আমেরিকান বাংলাদেশি যারা আছেন এবং নর্থ আমেরিকা বাংলাদেশি যারা আমাদের দর্শক, তাদের প্রতিদিনকার প্রয়োজনীয় যে তথ্যগুলো দরকার হয়, শিক্ষা, স্বাস্থ্য, ব্যবসা বাণিজ্য থেকে শুরু করে নানা বিষয়ে আমরা তথ্য দিয়ে থাকি। আজকে যে বিষয়টি নিয়ে আপনাদের কথা বলবো সেটি বাড়ি বেচা কেনার ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ কিছু পরামর্শ আপনারা পাবেন, কিছু তথ্য আপনারা পাবেন। কারণ সাধারণত যেটি হয়ে থাকে বাড়ি বেচা কেনার ক্ষেত্রে আমরা দুপক্ষই জিততে চাই অর্থাৎ যারা বিক্রেতা তারা চান একটা ভালো দাম এবং যারা ক্রেতা তারাও চান একটা ন্যায্য দামে তিনি বাড়িটি কিনে নেবেন। এবং আপনার যদি সঠিক ধারণা না থাকে যে আপনি যে বাড়িটি কিনছেন, যে প্রপার্টিটি কিনছেন, সেটি বাস করার জন্য হোক, ইনভেস্টমেন্টের জন্য হোক, সেটি আসলে সঠিক দামে কিনছেন কিনা সেটি আপনি কিভাবে বুঝবেন? সাধারণত এই কারণে আমরা রিয়েলটরদের উপর কিংবা যারা এই বিষয়ে বিশেষজ্ঞ তাদের উপর নির্ভর করে থাকি। তাই আমরা স্টুডিওতে একজন রিয়েলটরকে আমন্ত্রণ জানিয়েছি, যিনি তার অভিজ্ঞতা থেকে আপনাদেরকে এই বিষয়ে পরামর্শ দিতে পারবেন বাড়ি কেনার সময় আপনি সঠিক দামে সেটি কিনছেন কিনা এবং আপনি যখন বার্গেন করবেন তখন সেখানে আসলে কোন কৌশলগুলো অবলম্বন করবেন সে বিষয়গুলো নিয়ে কথা বলতে আমরা স্টুডিওতে আমন্ত্রণ জানিয়েছি এক্সিট রিয়েলটি কন্টিনেন্টালের ডাইরেক্টর অফ সেলস মির্জা মোহাম্মদ হোসেনকে। মির্জা ভাই, আপনাকে স্বাগত জানাচ্ছি। থ্যাংক ইউ জুয়েল ভাই, থ্যাংক ইউ TVN24। এবং দর্শক, আপনারা যারা দেখছেন এই অনুষ্ঠানটি সরাসরি সম্প্রচার হচ্ছে আমাদের টেলিভিশন স্ক্রিনে একটি নাম্বার দেখাচ্ছি, এই নাম্বার টেলিফোন করে আপনারা আমাদের সঙ্গে আলোচনায় যোগ দিতে পারবেন, যে কোনো প্রশ্ন করতে পারবেন। TVN24 ফেসবুক পেজে এই অনুষ্ঠানটি সরাসরি সম্প্রচার হচ্ছে, সেখানেও অনুষ্ঠানের নিচে কমেন্টসে গিয়ে যে কোনো প্রশ্ন করতে পারবেন। আমরা চেষ্টা করব বিশেষজ্ঞ অতিথির কাছ থেকে আপনার প্রশ্নের উত্তর খুঁজে দেওয়ার। আলোচনায় যাচ্ছি মির্জা ভাই, আমরা শুরুতে যেটি বলছিলাম অর্থাৎ ক্রেতা বিক্রেতা তারা সবাই জিততে চান, কিন্তু যখনই রিয়েলটরের সঙ্গে তারা যোগাযোগ করেন, কথা বলেন, তখন এমন কিছু শব্দ আমরা শুনি যে শব্দগুলোর সঙ্গে হয়তো সচরাচর একজন ক্রেতার পরিচয় নেই, কিন্তু আপনারা এগুলো ভালো বুঝেন, ভালো বলেন। আমরা দর্শকদেরকে সেই শব্দগুলো জানাতে চাই, ফিক্সড রেট মর্গেজ এবং অ্যাডজাস্টেবল রেট মর্গেজ। এই যে দুটো শব্দ, এগুলোর আসলে কোনটার মানে কি? থ্যাংক ইউ জুয়েল ভাই। ফিক্সড রেট মর্গেজ হলো যখন আমরা কোনো লোন নিয়ে থাকি, নর্মালি আমরা হোম লোনগুলো 30 ইয়ার্স লোন হয়ে থাকে। তো যেই লোনটার ইন্টারেস্ট রেট 30 ইয়ার্স ফিক্স থাকে, অর্থাৎ কোনো সময়ই এটা ভেরিয়েবল হয় না, একটা রেটই থাকে, এটাকে আমরা ফিক্সড রেট মর্গেজ বলি। আর অ্যাডজাস্টেবল রেট মর্গেজ হলো মার্কেট কন্ডিশনের উপর বেস করে সামটাইমস ইন্টারেস্ট রেট প্লাস মাইনাস হয়ে থাকে। সে এখন আপনার মার্কেট রেট 5.8, তখন আপনার হবে 5.8, কিন্তু কিছুদিন পর কোনো কারণে ফেডারেল রিজার্ভের নীতির কারণে ইন্টারেস্ট রেট কমে এসেছে, সে 4.5 হয়েছে, সঙ্গে সঙ্গে এটা 4.5 নেমে যাবে, অর্থাৎ আপনার ইন্টারেস্ট রেটটা নেমে যাচ্ছে। সো যেই রেটটা 30 ইয়ার্স ফিক্স না, সময় চেঞ্জেসের সঙ্গে সঙ্গে মার্কেট কন্ডিশনের উপর বেস করে ভেরিয়েবল হয়, তাকে আমরা অ্যাডজাস্টেবল রেট ইন্টারেস্ট মর্গেজ বলি। বাট নর্মালি বেশিরভাগ ক্ষেত্রে আমরা দেখি যে এইটা ফিক্সড রেট ইন্টারেস্ট রেটটাই হয়ে থাকে। ওকে, মানে আমি যখন বাড়ি কিনবো আমার হাতে কি দুটো অপশনে আছে, আমি যখন এই ইন্টারেস্টটা নিচ্ছি তখন আসলে ফিক্সড রেটেও যেতে পারি, অ্যাডজাস্টেবলও যেতে পারি, দুটো অপশনই কি থাকবে? ইয়েস, ইটস টোটালি ইউর চয়েস। ওকে, এবং কোনটাকে আসলে আপনারা সাজেস্ট করেন যে কোনটা হওয়া উচিত? আমরা আমাদের কমিউনিটিতে দেখছি এটা খুব পপুলার, রেটটা হলো ফিক্সড রেট মর্গেজটাকে খুব পপুলার, 30 বছরের জন্য 30 বছরের জন্য এটা ফিক্সড, এটাই নরমালি জেনারেলি বেশিরভাগ লোকে এটা নিয়ে থাকে। কিন্তু অ্যাডজাস্টেবল হলে লাভে থাকতেন না তিনি, অর্থাৎ কমে আসলে তিনি হয়তো কম দিতে হতো, নাকি কেউ ঝুঁকি নিতে চান না যে বেশি হলে আবার বেশিতে কেন যাব? এখানে একটা ব্যাপার, অনেকে দেখেন অনেকের ইনকাম ফিক্স থাকে, সো যখন আপনার ইন্টারেস্ট রেট কমে যায় তখন সে হয়তো বেনিফিশিয়ারি হয়, যদি বেড়ে যায় সেই ক্ষেত্রে তার অ্যাফোর্ডেবিলিটির উপর অনেক সময় আঘাত আসতে পারে, তখন সে এই জন্য সেফ সাইডে থাকার জন্য ফিক্সড রেট যাচ্ছেন তারা। ওকে, ফাইন, একটা আমরা পরামর্শ পেলাম। বাই ডাউন ইন্টারেস্ট রেট অথবা ডিসকাউন্ট পয়েন্ট বলতে আমরা কি বুঝি? গ্রেট কোশ্চেন। সামটাইমস যখন ইন্টারেস্ট রেট হাই থাকে তখন বায়াররা চায় যে ইন্টারেস্ট রেটটাকে কিভাবে লোয়ার করা যায়, তখন তারা এই ইন্টারেস্ট রেটের পয়েন্ট কেনাবেচা করতে চান। নর্মালি আপনি যদি টোটাল লোনের 1% ডাউন পেমেন্ট দিয়ে দেন তাহলে আপনার 1 পয়েন্ট ইন্টারেস্ট কমে যাবে। এখন এখানে আমাদের ক্লিয়ার থাকতে হবে যে 1 পয়েন্ট ডাজ নট মিন যে 1%। ওকে, 1 পয়েন্ট মিনস 0.25%।
1.0.25%। ওকে, Right. সো এইভাবে আপনি 2.3 পয়েন্ট কিনতে পারেন, বাট কোনো কোনো ক্ষেত্রে লেন্ডারের উপর বেস করে আপনি 4 পয়েন্ট কিনতে পারেন। আচ্ছা, তার মানে এইটা হলো একজন ক্রেতা তিনি এই ইন্টারেস্ট রেটটা কিনে নিচ্ছেন, বাই ডাউন করছেন। বাই ডাউন করতেছেন এবং উনি উনি আপফ্রন্ট একটা প্রিপেমেন্ট দিচ্ছেন, অর্থাৎ আপনার লোন অ্যামাউন্ট যদি হয় $700,000, এটার 1% হবে $7,000। অর্থাৎ যখনই তিনি ওই ক্লোজিং ডেটে 1% অর্থাৎ $7,000 পে করতেছেন, তখন উনি 1 পয়েন্ট ইন্টারেস্ট ডাউনে কিনতে পারতেছেন ইন্টারেস্ট রেটটা। ওকে, এটা কার কাছ থেকে কেনা হয় সাধারণত? এটা যে ব্যাংক থেকে আপনি mortgage-টা নিচ্ছেন। লেন্ডারের কাছ থেকে, লেন্ডার। লেন্ডার কাছ থেকে কিনছেন। ওকে, বাড়ি কেনার ক্ষেত্রে প্রেজাল এবং কন্টিনজেন্সি এই শব্দগুলো আমরা শুনে থাকি, এগুলো আসলে কি? দেখেন, কন্টিনজেন্সি হলো বাড়ি কেনার কিছু কন্ডিশন বা শর্ত, যে আমার বাড়িটা টেক্স প্লেস করবে এই শর্তগুলো পূরণ হলে। এখন এই শর্তগুলো কি থাকে? বেশিরভাগ সময় আমরা দেখি যে একটা অ্যাপ্রাইজাল কন্টিনজেন্সি থাকে, হোম ইন্সপেকশন কন্টিনজেন্সি থাকে, মর্গেজ কন্টিনজেন্সি থাকে এবং ক্লিয়ার টাইটেল কন্টিনজেন্সি থাকে। এটার অর্থ হলো কি, সে মনে করেন আমি ডাউন পেমেন্ট দিলাম 20%, ওকে, এবং 80% আমাকে কে দিবে? ব্যাংক থেকে আমি মর্গেজ লোন দিচ্ছি। হ্যাঁ। এখন কোনো কারণে আমার কোনো পেপার ল্যাকিংস বা কোনো কারণে বা বৈশ্বিক কারণে ওই ব্যাংক বলল যে না, তোমাকে আমরা এই মুহূর্তে যে লেন্ডিং দেওয়ার কথা ছিল আমরা দিব না। আচ্ছা, এখন তাহলে আমার এই 20% কি হবে? এটা কি ফরফিট হয়ে যাবে? না। ওই যখন কন্টিনজেন্সি থাকে যে হ্যাঁ, লোন না হলে তুমি আমার ডাউন পেমেন্টটা আমাকে ফেরত দিয়ে দিবে, এই অর্থাৎ এই কন্ডিশনগুলো ফুলফিল হলেই কেবলমাত্র আমি ক্লোজিং টেবিলে যেতে পারবো, সাবিটা হ্যান্ড ওভার করতে পারবো। ক্লিন টাইটেল কন্টিনজেন্সি হলো, সে মনে করেন টাইটেলের ভিতর বিভিন্ন ভায়োলেশন আছে, মালিকানায় প্রবলেম আছে, তখন ক্লিন টাইটেল দেওয়ার দায়িত্ব হলো সেলারের। সেলার যদি এটা না দিতে পারে তাহলে আমি কিন্তু কিনবো না। অর্থাৎ আমার এই কন্ট্রাক্টের যে কন্টিনজেন্সি, আমাদের সত্য এটা পূরণ হয়নি, আমি এটাতে যাব না। সো কোনো কন্টিনজেন্সি যদি ফুলফিল না হয়ে থাকে, আমি কন্ট্রাক্ট থেকে বেরিয়ে আসতে পারি উইদাউট এনি কম্পেনসেট। সেটা তো সাধারণত আপনারা রিয়েল এস্টেট এজেন্ট যারা আছেন তারা একজন ক্রেতাকে শুরুতেই সতর্ক করে থাকেন এইসব বিষয়ে। 100%, এবং টাইম টু টাইম সতর্ক করলেও কিছু কিছু জিনিস আমাদেরও অজানা থেকে যায়। সে মনে করেন টাইটেলটা ক্লিয়ার কিনা, আমরা যতক্ষণ পর্যন্ত টাইটেল রান না করবো ততক্ষণ পর্যন্ত আমরা বুঝতে পারি না। সেই জন্য আমরা একজন রিয়েল এস্টেটের ক্ষেত্রে একজন অ্যাটর্নিও নিয়োগ করি, যিনি এই বিষয়ে অগাধ নলেজ রাখেন। সেক্ষেত্রে ক্লিন টাইটেল করে দেওয়ার দায়িত্ব কিন্তু সেলারের। আমার অ্যাটর্নি যখনই বলে যে টাইটেলটার ভিতরে প্রবলেম আছে, তখন আমরা হোল্ড করি এবং টাইটেলটা ক্লিন হওয়ার আগ পর্যন্ত আমরা ক্লোজিং টেবিলে যাই না। কারণ এরপরে নানা ধরনের সমস্যার মধ্যে পড়তে হবে। আপনি টাকা দিয়ে বাড়ি কিনবেন কেন, সমস্যা কিনবেন সাথে একসঙ্গে। কিন্তু আমরা রিয়েল এস্টেটে আরো একটা শব্দ শুনি, স্ক্রো অ্যাকাউন্টের কথা আমরা শুনি, এটি আসলে ফাংশনটা কি? এটির স্ক্রো অ্যাকাউন্টটা হলো আসলে জেনারেলি এটা হলো একটা থার্ড পার্টি অ্যাকাউন্ট। এখন ভেরি স্পেসিফিক যদি আমরা বলি, এটা হলো লয়ার অ্যাকাউন্ট। সো রিয়েল এস্টেটে আমরা যে ডাউন পেমেন্টটা দিয়ে থাকি, এটা কিন্তু আমরা সেলারের অ্যাকাউন্টে দিই না, আমরা দিয়ে থাকি স্ক্রো অ্যাকাউন্টে। এই স্ক্রো অ্যাকাউন্টের ফাংশনটা হলো রিয়েল এস্টেটের ট্রানজাকশন, ডিউরিং দ্য ট্রানজাকশন এই মানিটা হোল্ড করবে স্ক্রো অ্যাকাউন্ট অর্থাৎ লয়ার অ্যাকাউন্টে। ওকে, এবং এই লয়ার অ্যাকাউন্ট ট্রানজাকশন চলাকালীন বায়ার এবং সেলার দুইজনেরই স্বার্থ সংরক্ষণ করবেন। ক্লোজিং টেবিলে যখন এভরিথিং অল কন্টিনজেন্সি ফুলফিল হয়ে গেছে, লোন ডিসবার্স বা রেডি সিটিসি হয়ে গেছে, আমরা ক্লোজিং টেবিলে যে এটার বেনিফিশিয়ারি, ওই এসক্রো অ্যাকাউন্ট থেকে বেনিফিশিয়ারি অ্যাকাউন্টে টাকাটা চলে যাবে। নরমালি বেনিফিশিয়ারি থাকে সেলার, যেহেতু বাড়িটা আমি ডাউন পেমেন্ট দিছি সেলার খেতে হবে, তার অ্যাকাউন্টে চলে যাচ্ছে। তো যাচ্ছে। এটার সাথে মানে এটা নিয়ে কি কোনো একজন ক্রেতাকে কোনো দুশ্চিন্তা করতে হয় নাকি এটি তো আসলে অটো একটি প্রসেস? আমার কাজ হলো একজন মর্গেজ এজেন্টের কাছে গিয়ে লোন চাওয়া, আমার কাজ হলো একজন রিয়েলটরের সাথে গিয়ে একটা এগ্রিমেন্টে আসা। কিন্তু এই স্ক্রো অ্যাকাউন্ট এবং অন্যান্য বিষয়গুলো, এই টার্মস গুলো যেগুলো নিয়ে আমরা কথা বলছি, এগুলো নিয়ে কি সেলারকে সতর্ক থাকতে হয়, সেলারকে এটি মাথায় রাখতে হয়, নাকি এটি আসলে রিয়েলটররাই দেখাশোনা করেন, আমরা শুধু টাকা দেয়া নেয়ার কাজটি করব? এটা রিয়েলটররা দেখাশোনা করেন, মূল ফাংশনটা রিয়েলটরাই এই পুরো প্রসেসটা ফ্যাসিলিটেট করে দেন। ওকে, কিন্তু আমি যে এই যে ওনাকে যে অফার দিলাম, অফার উপর বেস করে ডাউন পেমেন্ট দিলাম, কিছুদিন পর ওই বায়ার যদি মনে করে যে না আমি বাড়িটা কিনবো না, ওকে, তখন ও হয়তো আরেক জায়গায় তার জব হয়ে গেছে, সে ওখানে মুভ করে যাবে। এখন এই টাইমে তার সময়টা কিল করে ফেলছেন, তখন যদি অন্যান্য কন্টিনজেন্সি সব ফুলফিল হয়ে যায়
কিন্তু আপনি শুধুমাত্র আপনার আপনার সুবিধার কথা বিবেচনা করে বা কন্ট্রাক্টের কথা সুবিধা বিবেচনা না করে আমরা কন্ট্রাক্ট থেকে বেরিয়ে আসলে এই টাকাটা অনেক সময় সেলার ফরফিট করে ফেলে, যেহেতু সেলার এটার জন্য 4 মাস আপনি তার সময় নষ্ট করছেন, এরপর নো রিজনে আপনি বলতেছেন বাড়িটা কিনবেন না। তার মানে পুরো ডিপোজিটের টাকাটা চলে যেতে পারে। চলে যেতে পারে, বাট সাবজেক্ট টু আপনি কতটুকু কত বড় অপরাধ করছেন বা কতটুকু কন্ট্রাক্টের ভায়োলেশন করেছেন, এটা বেইজ অন পুরো, অনেক সময় পুরোটা যায়, অনেক সময় আংশিক যায়, বেইজ অন দ্য কন্ডিশন ইউ ফুলফিল অর নট ফুলফিল। এটা তো আসলে রিয়েলটরের সাথে এগ্রিমেন্ট করার পরপরই এটি হয় না, এটি হয় যখন আপনি টাকা লেনদেনের পর্যায়ে চলে গেছেন ঠিক তখন। এটা যখনই আমরা অফার করি, অফার অ্যাকসেপ্টেড হওয়ার পরে যখন সেলার কন্ট্রাক্টটা সেন্ড করে বায়ারের কাছে, বায়ার যখন সাইন করে যে এই বাড়িটা নেওয়ার জন্য আমি এক্সিকিউটিভ কন্ট্রাক্টর যখন সাইন করে তখন এই টাকাটা ডিপোজিট করতে হয়। ওকে, তার মানে অনেকগুলো বিষয় সতর্ক থাকতে হয় এবং নিঃসন্দেহে রিয়েলটররা যখন একজন নতুন ক্রেতা মার্কেটে প্রবেশ করেন তাকে এই বিষয়গুলো সতর্ক করে ডেফিনেটলি আমরা সবসময় আমাদের কাজই হলো আমার ক্লায়েন্টদেরকে অর্থাৎ আমাদের বায়ারদেরকে সেফ সাইডে রাখা। ওকে, আমরা অনেকগুলো বিষয় হয়তো আপনার কাছ থেকে জেনে গিয়েছি এর মধ্যেই, কিন্তু এখন যে প্রশ্নটা আসে সেটি হলো যে একজন বায়ার তিনি কিভাবে নিশ্চিত হবেন যে যে বাড়িটি আমি কিনছি, যে প্রপার্টিটি আমি কিনছি, এটি সঠিক দামে আমি কিনছি, আমি এক্সাক্ট প্রাইসটাই পরিশোধ করছি, কেউ একজন আমাকে ভুল বুঝিয়ে ভুল তথ্য দিয়ে আমার কাছ থেকে বেশি টাকা নিয়ে যাচ্ছে না। ইটস এ ভেরি গ্রেট কোশ্চেন। দর্শক মন্ডলী, আপনারও খুব মনোযোগ দিয়ে শুনবেন। বায়ার যখন কোনো একটা পার্টিকুলার এরিয়াতে বাড়িটি পছন্দ করেন, তখন আমরা যারা বায়ারের এজেন্ট হিসেবে কাজ করি, আমরা তখন ওই সাবজেক্ট প্রপার্টির পার্টিকুলার ওই এরিয়াতে 2, 4, 10 ব্লকের ভিতরে আমরা একটা কম্পারেটিভ মার্কেট অ্যানালাইসিস করি। ওকে, করে আমরা দেখি যে এই পার্টিকুলার এরিয়াতে রিসেন্ট সেলস এবং পেন্ডিং সেলস যে বাড়িগুলো আছে, এই বাড়িটা যদি সিঙ্গেল ফ্যামিলি হয় এবং 2টা 3 বেডরুম 2 বাথরুম লিভিং ডাইনিং কিচেন, সেম বাড়িগুলা ওই এরিয়াতে রিসেন্টলি কত টাকায় বিক্রি হয়েছে, এইরকম কম্পারেটিভ 8-10টা বাড়ির উপরে আমরা এটা কম্পারেটিভ মার্কেট অ্যানালাইসিস করি। আমাদের রিয়েল এস্টেটের ভাষায় আমরা এটাকে বলে থাকি যে সিএমএ। ওকে, এই সিএমএ এর উপর বেস করে এই সিএমএ থেকে একজন বায়ার সিএমএ কম্পারেটিভ মার্কেট অ্যানালাইসিস সিএমএ, এই সিএমএ থেকে বায়ার এটার যে ফেয়ার প্রাইস পরিশোধ করতেছে এখানে একটা ধারণা পেয়ে থাকেন। এই ধারণার উপর বেস করে প্লাস আমাদের সাথে কনসাল্ট করে উনি একটা অফার প্রেজেন্ট করেন। ওকে, তার মানে কত অফারটা করবেন সেটিও আসলে একজন রিয়েলটরের সঙ্গে পরামর্শ করে করতে হবে। এবং এক্স্যাক্টলি এর আগে কি কারো জানার সুযোগ আছে, অর্থাৎ আমি যে এলাকায় বাড়ি কিনবো রিয়েলটরের সঙ্গে আমি যোগাযোগ করছি না, কিন্তু আমি তো আসলে এলাকা সিলেক্ট করার আগে রিয়েলটর ঠিক করব না কোন এলাকায় কিনবো, ওই এলাকা বাড়ির বিষয়ে জানার জন্য আমাকে অনলাইন কিংবা অন্য কোথাও গিয়ে জানার সুযোগ আছে? এটার সুযোগ আছে, বাট অ্যাজ এ বায়ার হিসেবে ওদের অনেকগুলো টুলস থাকে না। অ্যাজ এ রিয়েলটার হিসেবে আমাদের অনেকগুলো টুলস আছে, যেহেতু আমরা লাইসেন্স রিয়েলটার ফ্রম দ্য নিউ ইয়র্ক স্টেট থেকে, এবং আমাদের যে মাল্টিপল লিস্টিং আছে ওখানে অনেকগুলো টুলস আছে যে কম্পারেটিভ মার্কেট অ্যানালাইসিস করার। এই টুলসগুলো বায়ারের থাকে না। বায়ার একটা জেনারেল ধারণা পেতে পারে, বাট অ্যাকুরেট অফার এবং সিএম এর জন্য উই আর এক্সপার্ট। রাইট। আমরা একটু একজন দর্শক আছেন টেলিফোনে, আপনার টেলিফোনটি নিতে চাই। দর্শক, পরিচয় দিয়ে প্রশ্নটি করুন। আমার নাম হলো মোহাম্মদ কবির, আমি নাসো লেভি টাউন থেকে বলতেছি, লং আইল্যান্ড। জি প্লিজ বলুন কবির ভাই। আমার প্রশ্ন হলো, আমার ক্লোজিং টেবিলে এক্সট্রা অ্যামাউন্টে সেলার $20,000 ডিপোজিট রাখছিল এক্সট্রা অ্যামাউন্ট অ্যাকাউন্টে, বিকজ অফ যখন বাড়ি ক্লোজিং হয় তখন বাড়িওয়ালা টেইলার বাড়িতে ছিল, সেজন্য উনি $20,000 একটা অ্যাকাউন্টে ডিপোজিট রাখতে, বিকজ অফ আমাদের সাথে কন্ট্যাক্ট হয়েছে উনি যতদিন থাকবে 3,500 মান্থলি আমাকে রেন্ট পে করবে। আফটার ক্লোজিং এর পরে উনি মোর দেন 1 মান্থ ছিল, সো অল টুগেদার রেন্ট হয়েছিল 6,000 সামথিং, কিন্তু এক্সট্রা অ্যামাউন্টে $20,000 সেজন্য উনি রেখে গেছে। কিন্তু বাই দিস টাইম হলো কি লয়ার মারা গেছে, এক্সট্রা অ্যাকাউন্টে যে সেলারের লয়ার ছিল উনি মারা গেছে। মারা যাওয়াতে তখন আমি কন্ট্যাক্ট করছি, আমি আর ওই টাকাটা
পাই নাই কখনো। Okay. এমন এক্সট্রা অ্যামাউন্টটা যে যে রিয়েলেটর ছিল ওর সাথে ইনভলভ, সে তার অফিস ক্লোজ করে দিচ্ছে, এটা প্যান্ডামিকের সময়। ওকে, এরপরে আমি আমার লয়ারের সাথে অনেক কন্ট্যাক্ট করছি, কিন্তু আজ পর্যন্ত আর ওই এক্সট্রা অ্যামাউন্টের কোনো হাদিসও পেলাম না। ওই টাকাটাও আর আমার মানে নাগালের বাইরে চলে গেছে। চলে গেছে। এখন সেটা পাওয়ার কোনো সম্ভাবনা আছে কিনা এটি আপনার প্রশ্ন, রাইট? হ্যাঁ, জি, একেবারে আর আইনগত এটা একটা কেন, বিষয়। আরেকটা প্রশ্ন হলো জি, এটা এক্সট্রা অ্যামাউন্টটা কিভাবে মানে এরা হ্যান্ডেল করলো বা কিভাবে এটা কনস্পিরেসি হলো, আমি এটা কোনো রহস্য উদ্ঘাটন করতে পারলাম না অনেক দৌড়াদৌড়ি করেও। জি, আমরা হয়তো এটা- ধারণা করতে পারি পুরো আইনগত একটি প্রশ্ন। আপনি যদি মনে করেন যে আপনার কোনো ধারণা আছে, বিষয় উত্তর দিতে পারেন। এটা একটা আইনগত কোশ্চেন, বাট যেহেতু আপনার এখানে কন্টিনজেন্সি ছিল যে স্কো অ্যাকাউন্টে 20,000 রাখলেও এটার মালিক আপনি না, ওনার কন্টিনজেন্সি ছিল যে উনি মান্থলি 3,500 করে আপনাকে পে করবে। সুতরাং উনি এক মাস, আপনি বলেছেন যে উনি 2 মাস ছিল, তাহলে এক মাসের মতো ছিলেন, হ্যাঁ। তাহলে আপনি ওই টাকাটার দাবিদার হলেন 3,000 সামথিং। সো এই টাকাটা আপনার রাইটস পাওয়ার, আপনি ওই লয়ার অফিসে ওদের সেকেন্ড ম্যান থার্ড ম্যান থাকে, যদি কারোর সাথে যোগাযোগ করতে পারেন, করলে আপনি এই ওই এসক্রো অ্যাকাউন্ট থেকে এই পরিমাণ টাকা আপনার অর্থ তারা আপনাকে কোনোভাবে যে কোনোভাবে চেক অথবা ক্যাশে দিয়ে দিবে। সম্ভব নর্মালি ওরা চেকের মাধ্যমে দিয়ে থাকে, তবে এটা আইনের বিষয়, আমি এটা ডিটেল না বলে আপনি যদি কখনো আমার চেম্বারে আসেন আমি ডিটেল আপনাকে বলে দেবো। জি, Thank you. এবং সবচেয়ে বড় কথা এটি মাথায় রেখে আসতে হবে যে পুরো $20,000 আপনি পাচ্ছেন না স্কোর অ্যাকাউন্টে। আপনার যে পাওনা, অর্থাৎ এক মাসের যে বাড়িওয়ালা হিসেবে আপনি ভাড়া $3,500 সেটি আপনি পেতে পারেন। সেক্ষেত্রে আমাদের রিয়েলটর আপনাকে সহযোগিতা করতে পারেন। আমি মির্জা মোহাম্মদ হোসেন ভাই আপনার কাছে যেটি জানতে চাই যে কম্পিটিটিভ মার্কেট অফারে আপনি করে ফেলার পরে, মার্কেটে যখন আপনি অফার অ্যাকসেপ্ট হয়ে গেছে, তারপর কি বাড়ির দাম কমানোর জন্য সেলাররা কোনো কৌশল আছে কিনা যেটির মাধ্যমে তারা বাড়ির দাম কমাতে পারেন বায়ারদের জন্য, যেটা হয়তো খানিকটা স্বস্তি হতে পারে? Great question, Jewel bhai, and also this is a very secret question. Okay. So বাড়ির অফারের পরেও আপনি যখন ইন্সপেকশন করবেন, ইন্সপেকশনের সময় যদি আপনার ফাউন্ডেশনে কোনো ধরনের ক্র্যাক থাকে, আপনার রুফে কোনো ধরনের লিকিং থাকে, এবং আপনি ধরেন ইলেকট্রিক্যাল সিস্টেমটা অনেক পুরনো, অবসুলেট হয়ে গেছে, এবং আপনার হিটিং এবং কুলিং সিস্টেমটা অনেক পুরনো, সেক্ষেত্রে আপনি রিপেয়ারের জন্য এবং রিপ্লেসমেন্ট করার জন্য অথবা প্রাইস রিডাকশনের একটা সুযোগ থাকে। সেক্ষেত্রে সেলারও এখানে খুব স্মার্ট একটা বিহেভ করে থাকেন। এখানে যদি আপনার পরে দেখবেন কম্পিটিটিভ অনেক অফার থাকে, বায়ার যদি খুব বেশি কম্পিটিটিভ হয় সেই রাজি হবে না, যদি বায়ারদের মধ্যে কম্পিটিশন কম থাকে সে রাজি হয়, এইখানে নেগোশিয়েট করে ওই রিপেয়ারমেন্টের জন্য যে টাকাটা, ওই টাকাটা আপনি কন্ট্রাক্ট প্রাইস থেকে রিডিউস করার সুযোগ থাকে। প্লাস আপনার যখন আপনি যদি মর্গেজ এটা কিনে থাকেন, তখন মর্গেজ কোম্পানি থেকে একটা অ্যাপ্রাইজাল হয়। এখন অ্যাপ্রাইজাল করার সময় যদি আপনার অফার ভ্যালু মার্কেট ভ্যালু থেকে কম হয়ে থাকে, অর্থাৎ অ্যাপ্রাইজালে কম আসছে, আপনি অফার করছেন $7 লাখ, ওকে, এখন ইন্ডিপেন্ডেন্ট যে ভ্যালুয়ার অ্যাপ্রাইজার এসে দেখছে যে এটা 6,50,000 এটার মার্কেট ভ্যালু আছে, সেক্ষেত্রে যে গ্যাপটা যে 50,000, এই টাকাটা নিয়েও আপনি কিন্তু বার্গেনিং এ যেতে পারেন। তো আমি অনেক সময় দেখেছি এটা সেলার দিয়ে দেয় মোস্ট, আবার একদম না দিতে চাইলেও অ্যাটলিস্ট 50% টাকা মানে আইনি কোনো বিষয় নেই, সেলার দিতে বাধ্য নয়। আপনি যদি সেলারকে ম্যানেজ করতে পারেন, তোমার বাড়ির তো এই বিষয়ে আমি কেনার পর আমাকে রিপেয়ার করতে হবে, কিংবা এটা তো অ্যাকচুয়াল রেটটা এখন দেখা যাচ্ছে মার্কেটে একটু কম, আমি হয়তো $7,000 দিয়ে $7 লাখ দিয়ে দিয়েছি, কিন্তু এটি তো আসলে $6.5 লাখ, তখন গিয়ে রিকোয়েস্ট করে তাকে ম্যানেজ করে কিছুটা কমানোর সুযোগ আছে। রাইট, এটা আইনি কোনো বিষয় আইনি নেই, কোনো এটা বিষয় নেই। সেলার এবং বায়ারের মধ্যে নেগোসিয়েশনের একটা এবং বিষয়। খুব গুরুত্বপূর্ণ একটি বিষয় হলো যে আপনি যখন অফারটা দিচ্ছেন, অফার দেওয়ার আগে ইন্সপেকশন করার কোনো সুযোগ আপনার নেই। অর্থাৎ আপনি অফার দিচ্ছেন ঠিকই, কিন্তু আপনি ঠিক জানেন না যে ইন্সপেকশনের তো অনেক গুরুত্ব আমরা জানি, ইন্সপেক্ট করার পর অনেক সমস্যা ধরা পড়তে পারে। তার মানে আগে কি ইন্সপেক্ট করার কোনো সুযোগ নেই? এটা আগে নর্মালি জেনারেলি সুযোগ নাই, কিন্তু আমরা যখন বাড়িটা ধরেন দেখতে যাই তখন আমাদের কিছু এক্সপার্টিয়েট আছে, আমরা বলে দিতে পারি যে এই বাড়িটার এই জিনিসগুলোতে প্রবলেম আছে, আপনি অফারটা এইভাবে করেন। ওই যে আমরা যখন Okay. সিএমএটা করি, আমরা আমাদের বায়ারদেরকে 100% গাইডেন্স এবং এই জিনিসগুলো আগে দিয়ে থাকি। এরপরও দেখেন খালি চোখে আমাদের অনেকগুলো টুলস থাকে না, ইন্সপেক্টরের কাছে অনেকগুলো টুলস থাকে, তারা ভেতরগতভাবে ওই মেশিন দিয়ে চেক করে দেখতে পারে, বলতে পারে। জি, তারপরে তখনও আমরা বলি যে হ্যাঁ ইন্সপেকশনের পরে আমরা আবার এটা নিয়ে কথা বলবো, এটা ওদেরকে নিয়ে গাইড কথা করব। বলবো। আরেকজন দর্শক আছেন টেলিফোনে। দর্শক, আপনার প্রশ্নটি করুন।
হ্যালো, আসসালামু আলাইকুম। জি। আমি পার্টনার বলছিলাম। আমি একটু জানতে চাচ্ছিলাম, আমি আসলে গত বছর বাড়ি কিনেছি। তো আমি বাড়ি কিনেছি 6.1 ইন্টারেস্ট রেটে আরকি। তো আমি যখন কিনেছি তখন আমাকে ওরা বলেছে যে ইন্টারেস্ট রেটটা কমবে। আমরা রিফাইন্যান্সিং করতে পারবো। তো আমরা কিনে ফেলেছি অলরেডি। তো ইন দি মিন টাইম আমরা যাদের কাছ থেকে মর্টগেজটা নিয়েছি আমার ব্যাংকও চেঞ্জ হয়ে গেছে অলরেডি। তো এখন আমি একটু জানতে চাচ্ছি যে রিফাইন্যান্সিং করতে হলে আসলে মানে কিভাবে করবো আমরা, কিংবা আমরা কি বেনিফিটেড হবো কিনা, কিভাবে মানে টোটাল জিনিসটা আসতে যাবে? আপনি কি ফিক্সড রেট মর্টগেজ নিয়েছিলেন নাকি অ্যাডজাস্টেবল রেট মর্টগেজ নিয়েছিলেন জি, সেটি জানেন? ফিক্সড রেট। ফিক্সড রেট নিয়েছিলেন। ওকে ওকে, আমরা পেয়েছি আপনার প্রশ্নটি। থ্যাংক ইউ আপু। আমরা নর্মালি রিফাইন্যান্স করতে বলি তখনই আপনি ইন্টারেস্ট রেট যদি আপনার 6.1 হয়ে থাকে, এখন মার্কেট রেট যদি কমে যায়, অর্থাৎ এখন 5.5, সেক্ষেত্রে আপনি যদি রিফাইন্যান্স করেন সেক্ষেত্রে আপনার বেনিফিশিয়ারি হওয়ার সুযোগ আছে। বাট আপনি যদি আপনার ইন্টারেস্ট রেট 6.1, এখন যদি মার্কেট রেট যদি তার থেকে বেশি হয়, অর্থাৎ 6.5 হয় বা 6.7 হয়, সেক্ষেত্রে আমরা বলি যে আপনি একটু ওয়েট করেন, এখনই রিফাইন্যান্স করার দরকার নেই। সেক্ষেত্রে আরো কিছু টেকনিক আছে যেটা আপনারা আমাদের চেম্বারে আসলে আমরা আরো ডিটেল আলোচনা করতে পারবো। এখানে স্বল্প সময়ে এটা দেওয়া অনেক সময় পসিবল হয় না আমাদের জন্য। থ্যাংক ইউ আপু। জি, অনেক ধন্যবাদ। দর্শক নিঃসন্দেহে আপনার প্রশ্নটির উত্তর পেয়েছেন। আমরা এরপর যে প্রশ্নটি আপনার কাছে করতে চাই সেটি হলো যে কোনো প্রপার্টি কেনার সময় আপনি কোনটা আসলে বেস্ট হবে? আপনি কি ইনভেস্টমেন্ট প্রপার্টি কিনবেন, আহ, আর নাকি পার্সোনালি ফার্স্ট টাইম হোম বায়াররা তো নিজেরা কিনছেন, কিন্তু এর পাশাপাশি যে বিষয়টি আসলে মূলত আপনার কাছে জানতে চাই সেটি হলো ইনভেস্টমেন্ট করার জন্য আপনি কি সিঙ্গেল ফ্যামিলি হাউস কিনবেন নাকি মাল্টি ফ্যামিলি হাউস কিনবেন? হ্যাঁ, ভেরি গুড কোয়েশ্চেন জুয়েল ভাই, থ্যাংক ইউ। দেখেন, সিঙ্গেল ফ্যামিলি মেনটেন করা ইজি সেল করাও ইজি। সো যারা ফার্স্ট টাইম ইনভেস্টর তাদের জন্য সিঙ্গেল ফ্যামিলি আমরা মনে করি যে বেস্ট। ওকে। বাট মাল্টি ফ্যামিলি থেকে দেখেন আপনি একটা স্টেডি ইনকাম পাবেন। লাইক এখানে যদি 4টা ইউনিট থাকে, সো 4টা ইউনিট থেকে আপনি একটা ইনকাম পাবেন। একই সঙ্গে আরো আমাদের যে বাংলাদেশি কমিউনিটির মধ্যে আমরা দেখেছি যে ইনভেস্টমেন্টের ক্ষেত্রে ওরা 2 থেকে 4 ফ্যামিলি খুব ফেভারেবল, খুব পপুলার। অনেকগুলো ভাড়া পাওয়া যায়, অনেকগুলো তারা ভাড়া কিনতে পাওয়া পারেন। যায়। আরো সুবিধা হয় এইখানে আপনার একটা ইউনিটে আপনি থাকলেন, আর বাকি ইউনিট থেকে আপনি রেন্ট সংগ্রহ করে আপনি আপনার মর্গেজ পরিশোধ করলেন, প্লাস কিছু এক্সপেন্ডিচার থাকে যে ওগুলা রিকভারি করলেন, কিছু টাকা আপনার পকেটেও রাখতে পারলেন। সো সেই ক্ষেত্রে আমরা মনে করি যে মাল্টিপল বা 4 ফ্যামিলি গুলা উত্তম হতে পারে, আমাদের কমিউনিটির জন্য অনেক বেশি উত্তম হতে পারে। কাজে আসবে। অনেক ধন্যবাদ রিয়েলটর মির্জা মোহাম্মদ হোসেন, আপনার গুরুত্বপূর্ণ সময় দিয়েছেন। এবং দর্শক যারা দেখছিলেন, নিঃসন্দেহে আমরা অনেকগুলো তথ্য পেয়েছি, অনেকগুলো বিষয় যেগুলো সাধারণত ক্রেতারা জানার সুযোগ কম থাকে, কিন্তু আমাদের স্টুডিওতে আমরা রিয়েলটর বিশেষজ্ঞ রিয়েলটরকে নিয়ে এসে সেই প্রশ্নগুলোর উত্তর আপনাদের খুঁজে দেওয়ার চেষ্টা করেছি। আমরা ছোট্ট একটা বিরতিতে যাচ্ছি, বিরতির পর ফিরবো। নিউ ইয়র্ক সিটিতে আগামীতে যে 4 নভেম্বর মেয়র নির্বাচন হতে যাচ্ছে, সেই নির্বাচন আপনি ভোট কিভাবে দেবেন, কখন দেবেন, সেসব বিষয় নিয়ে কথা বলবো। আমাদের সঙ্গে থাকুন। দর্শক, আবারও স্বাগত জানাচ্ছি দি ভিউজ অনুষ্ঠানে। আপনাদের সাথে আছি আমি ইহসান জুয়েল। আমরা এই পর্যায়ে কথা বলবো আগামী 4 নভেম্বর নিউ ইয়র্ক সিটির মেয়র নির্বাচনে আপনি ভোট দেবেন কিভাবে। সবাই আমরা জানি ভোট কিভাবে দিতে হয়, কিন্তু ভোট দেওয়ার আগে কিছু তথ্য আসলে জেনে নেওয়া প্রয়োজন। কখন পর্যন্ত আপনি ভোটার রেজিস্ট্রেশন করতে পারবেন, জেনে নেওয়া প্রয়োজন কখন আগাম ভোট শুরু হয়ে যাবে, আর্লি ভোটিং শুরু হয়ে যাবে, এবং নির্বাচনের দিন আসলে আপনি সেখানে গিয়ে কয়টা থেকে কয়টা পর্যন্ত ভোট দিতে পারবেন, কোথায় কোন কেন্দ্রে আছে, এইসব বিষয়গুলো আমরা মূলত জানিয়ে দেওয়ার চেষ্টা করছি। কারণ নির্বাচনের বাকি আর 3 সপ্তাহ নেই, অর্থাৎ 3 সপ্তাহের কম সময় আছে। তাই আমরা স্টুডিওতে আমন্ত্রণ জানিয়েছি নিউ আমেরিকান ডেমোক্রেটিক ক্লাবের এক্সিকিউটিভ ডাইরেক্টর আহনাফ আলমকে। আহনাফ ভাই, আপনাকে স্বাগত জানাচ্ছি। ধন্যবাদ আমন্ত্রণ জানানোর জন্য। আমরা জানি 4 তারিখ নির্বাচন, নভেম্বরের 4 তারিখ রাত পোহালেই নির্বাচন, কিন্তু ভোটার রেজিস্ট্রেশন করার কিছু বিষয় আছে। প্রাইমারির আগে এক ধরনের সুযোগ থাকে ভোটার রেজিস্ট্রেশনের, আবার মূল নির্বাচনের আগেও ভোটার রেজিস্ট্রেশনের সুযোগ থাকে। কারণ চাইলেই সবাই ভোট দিতে পারবেন না, আপনি সিটিজেন, কিন্তু আপনি হয়তো ভোট দিতে পারবেন না। অনেকে এই বিষয়গুলো সম্পর্কে সচেতন থাকেন না। তাই আপনার কাছে জানতে চাওয়া যে এই মেয়র নির্বাচনে ভোট দিতে হলে আপনি কবে নাগাদ ভোটার রেজিস্ট্রেশনের কাজটি শেষ করতে হবে? আপনাকে 24
অক্টোবরের মধ্যে আপনাকে ভোটার রেজিস্ট্রেশন সম্পন্ন করতে হবে। এটা দুইটা প্রক্রিয়া আছে, আপনি যদি চান অনলাইনে করতে পারেন, অনলাইনে করলে এটা খুব দ্রুত এটা ওদের ডাটাবেসের সাথে এটা আপডেটেড হবে। আর আপনি যদি বাই মেলে করতে চান, আমি বলবো যে এনাফ টাইম হাতে নিয়ে আপনারা মেইলটুকু ছাড়বেন যেন এরা ডেডলাইনের আগে মেইলটুকু পায়। আরেকটা করতে পারেন যে আপনি ভোটার রেজিস্ট্রেশনটুকু ফিল আপ করে যদি বোর্ড অফ ইলেকশনে গিয়ে ড্রপ করেন, তাহলে এটা আমি বলবো যে মোর অ্যাপ্রোপ্রিয়েট এবং সিকিউর, যে আপনি ভোট দিতে পারবেন, আপনার এখানে মেইল মিসিং হওয়ার কোনো সম্ভাবনা থাকবে না। তো যারা এখনো ভোটার রেজিস্ট্রেশন করেননি, খুব কয়েকদিনে আগে কিংবা রিসেন্টলি আপনারা সিটিজেন হয়েছেন এবং অনেকের অ্যাড্রেস চেঞ্জ হয়েছে, আপনারা চাইলে খুব দ্রুত এই প্রক্রিয়াটুকু সম্পন্ন করতে পারেন। ওকে, এখানে আপনি বলছিলেন যে এনাফ সময় হাতে রেখে আপনি মেইলটা করা উচিত, অ্যাটলিস্ট 3 দিন 4 দিন কিংবা কয়দিন হাতে রাখা উচিত বলে আপনার আমি কাছে মনে বলবো হয়? যে 3 থেকে 5 দিনের মধ্যে হাতে থাকা ভালো, কারণ আসলে জানেন যে আপনি হয়তো মনে করছেন যে ওরা ঠিক টাইমে পেয়ে যাবে, কিন্তু অনেক সময় যে যারা পোস্টাল সার্ভিসে কাজ করে ওদের গাফিলতির জন্য মেইলটুকু অন টাইমে আপনার বোর্ড অফ ইলেকশন পায় না, তখন আর কি এই জিনিসটা ওরা কাউন্ট করতে পারে না কিংবা ওদের ডাটাবেসে আপডেট করতে পারে না। সো সবাইকে মাথায় রাখতে হবে যে প্রক্রিয়া আপনি পাঠিয়ে থাকেন না কেন, সেটা অনলাইনে হোক সেটা মেইলে হোক, 24 অক্টোবর আপনার শেষ সময়। 24 অক্টোবরের মধ্যে আপনি যদি ভোটার রেজিস্ট্রেশনের কাজটি শেষ করেন, তবেই কেবলমাত্র এইবার আপনি মেয়র নির্বাচনে ভোট দিতে পারছেন, অর্থাৎ 4 তারিখ নভেম্বরের যে নির্বাচনটি হচ্ছে সেটিতে ভোট দিতে পারছেন। ওকে, আমরা আপনার কাছে কিভাবে ভোটার রেজিস্ট্রেশন করবেন সেটাও অনেকটা জেনে গেলাম। নিঃসন্দেহে কোন একটা ওয়েবসাইট আছে, সেটাও যদি একটু হ্যাঁ, বলে দেন। আপনি আসলে খুবই সোজা, এখন আমি ধারণা করছি যে আমাদের কমিউনিটির সবার হাতে একটি স্মার্টফোন আছে। আপনি যদি গুগলে গিয়ে লেখেন ভোটার রেজিস্ট্রেশন, এটা যদি আপনার একটি যদি নিউ ইয়র্ক স্টেট আইডি থাকে, ড্রাইভিং লাইসেন্স থাকে, ওই ডাটাবেস থেকেই কিন্তু আপনার ভোটার রেজিস্ট্রেশনটুকু সম্পন্ন করতে পারবেন। এটা 3 থেকে 5 মিনিট লাগে, এটাতে আসলে বেশি সময় দিতে হয় না। আমি বলবো যে যারা কারো যদি হেল্প লাগে, আপনি যেই কারো হেল্প নিতে পারেন, এটা খুবই সহজ। আপনারা সবাই এই প্রক্রিয়া অবলম্বন করে আপনাদের ভোটার নিবন্ধন করুন এবং নভেম্বরের 4 তারিখ জেনারেল ইলেকশনে ভোট দেন। এছাড়াও আর্লি ভোটিং এর ব্যবস্থা আছে, যেটা হয়তো আপনার প্রশ্নতে আমি জি, জি। অ্যানসার করব। এবং আরো একটি সহজ পদ্ধতি আপনাদেরকে জানিয়ে দিচ্ছি, বিশেষ করে বয়স্ক কেউ যদি মনে করেন যে আপনারা সহায়তা নেবেন। সাধারণত এইসব নির্বাচনের আগে বাংলাদেশের কমিউনিটির যে সংগঠনগুলো আছে, তারা জ্যাকসন হাইটস, জ্যামাইকা, ব্রঙ্কস থেকে শুরু করে হিলসাইড থেকে শুরু করে বিভিন্ন জায়গায় এই ধরনের ক্যাম্পেইন করে থাকেন, ভোটার রেজিস্ট্রেশন ক্যাম্পেইন করে থাকেন। আপনাদের নিউ আমেরিকান ডেমোক্রেটিক ক্লাবও করে এবং অন্যান্য সংগঠনগুলো করে। তারা যখন এই ক্যাম্পেইনগুলো করে, সেখানে গেলেও কিন্তু আপনাকে 3 থেকে 5 মিনিটের মধ্যে খুব সহজে ভোটার রেজিস্ট্রেশন করে দিতে পারবে। এরপর যে প্রশ্নটিতে যেতে চাই আপনার কাছে, সেটা হলো 4 তারিখে নির্বাচন, কিন্তু আমরা জানি যে আগাম ভোট দেওয়ার সুযোগ রয়েছে। অনেকেই নির্বাচনের দিন যে লম্বা লাইন, এবার তো আমরা জানি বেশ ভালো, প্রাইমারি আমাদেরকে জানান দিচ্ছে যে এবার প্রচুর ভিড় হবে। যারা চান না যে লম্বা লাইনে দাঁড়িয়ে ভোট দেবেন, কিংবা সেদিন আপনি ব্যস্ত আছেন, আগাম ভোট দেওয়ার সুযোগ আছে। কবে থেকে কবে পর্যন্ত এই আগাম ভোটটি দিতে পারবেন? অ্যাকচুয়ালি মেইল ইন ব্যালটের যেটা আগাম ভোট, সেটা কিন্তু শুরু হয়ে গিয়েছে। আর যেটা আপনি ইন পার্সন দিবেন, সেটা আপনার শুরু হবে যে অক্টোবরের 25 তারিখ থেকে সকাল 9টা থেকে 5টা, এটা থাকবে নভেম্বরের 2 তারিখ পর্যন্ত। এবং এটা কিন্তু আপনার রেগুলার যেই কেন্দ্রতে আপনি ভোট দিবেন, এটা সেখানে হবে না। দেখা গেছে যে আপনার 3-4টা রেগুলার কেন্দ্রকে এক জায়গায় করে একটা আর্লি ভোটিং কেন্দ্র করা হয়েছে। এবং আমি আশা করব ইতিমধ্যে বেশিরভাগ মানুষই কিন্তু ওনাদের যেই, আপনারা যারা ভোটার রেজিস্টার্ড, আপনারা কিন্তু বোর্ড অফ ইলেকশন থেকে একটি চিঠি পেয়েছেন, ওইখানে একটি বারকোড দেওয়া আছে। ওইখানে আপনার নভেম্বরের 4 তারিখে কোথায় ভোট দিতে হবে সেটিও দেওয়া আছে। এছাড়া আর্লি ভোটিং কোথায় দিবেন সেটিও দেওয়া আছে। কেউ যদি না পেয়ে থাকেন, আপনারা যদি আমাদের সাথে যোগাযোগ করেন, কিংবা আরো ইজি যদি অনলাইনে গিয়ে ফাইন্ড মাই পুল লোকেশন লেখেন, ওখানে আপনার অ্যাড্রেস দিলে আপনাকে ব্যালটের স্যাম্পল সহ কোথায় আপনি ভোট দিবেন, কয়টা থেকে কয়টা ভোট দিবেন, সমস্ত বিস্তারিত ওখানে পেয়ে যাবেন। এবং ঠিকানা পরিবর্তনের কথা বলছিলেন, যারা ঠিকানা পরিবর্তন করেছেন এর মধ্যে হয়তো তারা বোর্ড অফ ইলেকশনকে সেটি অবগত করেননি, সেক্ষেত্রে তাদেরকে তো পুরনো ঠিকানার ওই কেন্দ্রে গিয়ে ভোট দিতে হবে। যদি আপনি আপনার ইনফরমেশন নির্দিষ্ট সময়ের মতো আপডেট না করেন, আপনাকে অবশ্যই পুরানো ভোট সেন্টারে গিয়ে আপনাকে ভোট দিতে হবে। এবং যেটা বললাম, অনেকে আসলে হয়তো আপনাদের অ্যাড্রেস পরিবর্তন করেছেন কিংবা ভোটারে
আপনার পার্টি অন্যান্য জিনিস পরিবর্তন করেছেন, সেটা চেক করার জন্য আপনি যদি বোর্ড অফ ইলেকশনের ওয়েবসাইটে যান, এবং এটা কিন্তু যেটা বললাম আমি আগে, এটা ডিএমবির সাথে খুবই ওতপ্রোতভাবে কানেক্টেড। আপনি যদি ওইখানে গিয়ে যদি লেখেন যে আপনার ভোটার চেক ভোটার স্ট্যাটাস, ওইখানে কিন্তু আপনাকে কিন্তু ওই লিঙ্কে নিয়ে যাবে, এবং আপনি যদি আপনার ড্রাইভিং লাইসেন্সের ইনফরমেশনটুকু দেন, আপনি মানে এটা বের করা সম্ভব যে আপনার ভোটার রেজিস্ট্রেশন কোন অ্যাড্রেসে আপনি করেছেন এবং কোথায় আপনার ভোটের কেন্দ্র। অনেকগুলো তথ্য আপনাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করেছি। এইবার আমরা আসলে নির্বাচনের বিষয় নিয়ে আলোচনা করতে চাই, কারণ এর মধ্যেই বাংলাদেশি কমিউনিটি নিশ্চয়ই ভোটের যে উত্তাপ সেটি ফিল করতে শুরু করেছেন, কারণ এইবার বাংলাদেশি কমিউনিটি ব্যাপক আগ্রহ নিয়ে ভোটে অংশ নিচ্ছে। এবং আপনাদের পরিচিত প্রার্থী আছে জোরান মামদানি এবং সাবেক গভর্নর এন্ড্রু কুমো, তিনিও বাংলাদেশি কমিউনিটির অনেকটুকু পরিচিত। দুইজন প্রার্থী নির্বাচনে লড়ছেন এবং তারা দুজনেই যদিও ডেমোক্রেটিক দলের মানুষ ছিলেন, কিন্তু এখন ডেমোক্রেটিক নমিনি হিসেবে লড়ছেন জোরান মামদানি এবং ইন্ডিপেন্ডেন্ট প্রার্থী হিসেবে লড়ছেন এন্ড্রু কুমো। রিপাবলিকান একজন প্রার্থী আছে কার্টিস সিলওয়া, কিন্তু সাধারণত বাংলাদেশি কমিউনিটিকে বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় ডেমোক্রেটিক শিবিরেই দ্বিধা বিভক্ত থাকেন। এবং আজকে এই মুহূর্তে আমরা যখন কথা বলছি, তখন নিউ ইয়র্ক সিটির মেয়র প্রার্থীরা প্রথম যে জেনারেল ডিবেট নির্বাচনের আগে সেটিতে অংশ নিয়েছেন। সন্ধ্যা 7টায় সেটি শুরু হয়েছে, নিঃসন্দেহে সেটিও জমজমাট হবে। আনাফ আলম ভাই, আপনার কাছে একটু জানতে চাই, নির্বাচনে যে হাওয়া বইছে তাতে এইবার বাংলাদেশি কমিউনিটির মধ্যে আমরা প্রাইমারিতেও দেখেছি ব্যাপক আগ্রহ ছিল, তারা ভোট দিতে যাচ্ছেন এবং মেয়র নির্বাচনটাকে তারা অনেকটা ওন করছেন। এটাকে আপনি রাজনীতিতে কতটা সচেতন হওয়া হিসাবে দেখছেন, কিংবা এর মাধ্যমে বাংলাদেশি কমিউনিটি কতটা সামনের দিনে ইতিবাচক ভূমিকা রাখতে পারবে বলে মনে হয়? এটা অবশ্যই একটি আশাব্যঞ্জক বলবো আমাদের কমিউনিটির জন্য, কারণ আমরা অতীতে দেখেছি আমাদের মানুষ সেভাবে ভোট দিতে যেত না, কিন্তু এইবার প্রাইমারিতে উল্লেখযোগ্য সংখ্যক বাংলাদেশি এবং মুসলিম প্রার্থী হওয়ার কারণে আমাদের যেই মসজিদ ভিত্তিক যারা ছিল ওরা কিন্তু উপচে পড়ে এসে ভোট দিয়েছে। আমি শুধু মসজিদ ভিত্তিক বলবো না, মানে শুধু বাংলাদেশি ছাড়াও সাউথ এশিয়ানের একটা বিশাল অংশ কিন্তু জোরান মামদানিকে সাপোর্ট করেছে, ভোট দিয়েছে। এটি আমি বলবো যে ভবিষ্যতের জন্য আমাদের কমিউনিটিতে যারা নির্বাচনে অবতীর্ণ হতে চায় এটা খুবই আশা দেখিয়েছে, এবং এই ধারাটুকু এটা অব্যাহত রাখা দরকার। কারণ আপনারা জেনে থাকবেন যে নিউ ইয়র্ক সিটিতে কিন্তু প্রাইমারিতেই যদি কেউ অবতীর্ণ হয়, বিশেষ করে ডেমোক্রেটিক পার্টি থেকে, সেই কিন্তু আপনার জয়যুক্ত হয়। কিন্তু এইবার প্রেক্ষাপটটুকু একটু ভিন্ন, যেহেতু আপনি বলেছেন যে সাবেক গভর্নর এন্ড্রু কুমো উনিও ব্যালটে আছেন। তো মূলত ধারণা করা যাচ্ছে যে এই দুজনের মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই হবে, এবং আমাদের কমিউনিটিতে আমরা দেখতে পাচ্ছি বিশেষ করে ইদানিং যে কুমোরও একটি বিশাল একটি সাপোর্ট আমরা দেখতে পাচ্ছি। তো আমি বলবো যে আসলে আপনারা যারা ভোটার, আপনারা আপনাদের সেন্স আপনারা হিসাব করে দেখবেন যে কাকে ভোট দিলে, এটা শুধু আমার কথা নয় কিংবা অন্যের দ্বারা প্রভাবিত না হয়ে আপনারা দুই প্রার্থীর যে এজেন্ডাগুলি আছে, যে ওইটা আপনার ব্যক্তি জীবন কিংবা আপনার সামাজিক জীবনে কতটুকু প্রভাব পড়বে তার উপরে ভিত্তি করেই কিন্তু আপনি আপনার ভোটাধিকার প্রয়োগ করবেন। ওকে, এটি খুবই গুরুত্বপূর্ণ, কারণ আমরা কখনোই বলবো না যে আপনি অমুক প্রার্থীকে ভোট দিন। আপনাকে মনে রাখতে হবে আপনার ব্যক্তি জীবন, কমিউনিটি জীবন, আপনার সিটি জীবন, পারিবারিক জীবন, সবকিছুতে কোন প্রার্থীর কাজগুলো সামনের দিনে ইতিবাচক ভূমিকা রাখবে তাকে আপনি ভোট দেবেন। তবে আমরা এটি বলবো আপনি ভোট দেবেন এই কারণে আপনার একটি ভোট আপনাকে কতটা লাভবান করবে সেটি হয়তো আমাদের খুব একটা জানা না থাকলেও এটি আমরা জানি, বাংলাদেশি কমিউনিটি যখন অনেক সংখ্যায় ভোট দেবেন তখন যারা সিটির নীতি নির্ধারক তারা মনে করবেন এই একটা কমিউনিটি খুব সচেতন কমিউনিটি, খুব অ্যাক্টিভ কমিউনিটি, খুব শক্তিশালী কমিউনিটি, যাদের হাতে আমার জয় পরাজয় নির্ভর করছে। সো এই কমিউনিটিকে সবসময় গুরুত্ব দিয়ে তাদের স্বার্থ বিবেচনা করে আমাকে নীতি নির্ধারণ করতে হবে, না হয় তারা এইটুকু ক্ষমতা রাখে যে তারা আমাকে ব্যর্থ কিংবা ফেলও করিয়ে দিতে পারে। আনব ভাই, আপনার কাছে যেটি জানতে চাই সেটি হলো যে শুধুমাত্র মেয়র নির্বাচন নিয়ে আমরা কথা বলি, কিন্তু এই 4 নভেম্বর কিন্তু কাউন্সিলম্যান থেকে শুরু করে আরো নানা পদে নির্বাচন আছে। অনেক সময় আমরা সেগুলো খবর রাখি না কিংবা গুরুত্ব দিই না যে কাকে আমার কাউন্সিলম্যান নির্বাচন করছি। তিনি তো মেয়রকে, এর কাছে আমি অনেক পরে যাব, কাউন্সিলম্যানের কাছে সবার আগে
সরাসরি যাব, দেখা করব, কথা বলবো, যে কোনো একটা কাগজ নেওয়ার দরকার হতে পারে, এই জায়গাটা আমরা অনেক সময় খবর রাখি না। এই জায়গাটাতে কিভাবে আরেকটু অ্যাক্টিভ হওয়া যায় কিংবা আরেকটু খবর রাখা যায় যে কাকে আমি কাউন্সিলম্যান নির্বাচন করছি? আসলে নিউ ইয়র্ক সিটির ব্যাপারটা একান্তই ভিন্ন অন্যান্য সিটির থেকে, কারণ যেটা আমি আগেই বলেছি যে এখানে আহ, একটা মাত্র একটা একটা মাত্র আপনার কাউন্সিলম্যান, সে হলো রিপাবলিকান, রিপাবলিকান। আর বাকিগুলি সব ডেমোক্রেট। এখন যারা প্রাইমারিতে জয়যুক্ত হয় ওরাই কিন্তু আপনার অনেকটা আপনার টেক ইট গ্র্যান্টেড যে আমি নভেম্বরের যাচ্ছি। 4 তারিখে হয়ে যাচ্ছি। কিন্তু আমি মনে করি প্রাইমারির পরও আপনার এই সব কিছু কিছু কাউন্সিলম্যানকে চ্যালেঞ্জ করা উচিত, যদি মনে করেন যে সে আপনার কমিউনিটির জন্য কাজ না করে। কারণ আমি আরেকটা জিনিস প্রবণতা লক্ষ্য করছি যে আমাদের কমিউনিটি থেকেও যারা ইলেকশন অবতীর্ণ হয় সবাই কিন্তু প্রাইমারিতে কিন্তু মানে চেষ্টা করে যে চেষ্টা করে। পার্টির ম্যান্ডেটটা নেওয়ার জন্য। কিন্তু আমি বলবো এটা এখান থেকে আমাদের বের হয়ে আপনার আমাদেরকে আসলে জেনারেল ইলেকশনও যদি সম্ভব ইন্ডিপেন্ডেন্ট অন্য কোনো ক্যাটাগরির থেকেও কিন্তু আমরা চাইলে কিন্তু আমরা লড়তে পারি। আমরা যদি, আপনারা জানেন যে প্রাইমারিতে খুবই মানে মুষ্টিমেয় লোক তাদের ভোটাধিকার প্রয়োগ করে, যেটা জেনারেল ইলেকশনে প্রাইমারি থেকে অ্যাটলিস্ট আপনার 7 to 8 টাইমস পিপল আপনার তাদের ভোটাধিকার প্রয়োগ করে। তো আমরা যদি কোনো একটা প্রার্থীকে ভালো একটা ডেমোগ্রাফিক, বাংলাদেশি ডেমোগ্রাফিক কিংবা আপনার সাউথ এশিয়ান ডেমোগ্রাফিক এরিয়া থেকে আপনার প্রার্থী করতে পারি, তাহলে আসলে আমরা বুঝতে পারবো যে আমাদের অ্যাকচুয়াল অবস্থানটা কোথায়, যেটা হলো যে আপনার জেনারেল ইলেকশনে। তো আমার মনে হয় আমাদের এই দিক দিয়ে কাজ করা উচিত। এবং আমি আসলে দেখতে পাচ্ছি যে আমাদের কমিউনিটিতে অনেক ভালো ভালো লোক রাজনীতিতে যুক্ত হচ্ছে, এটা অবশ্যই একটি আশাব্যঞ্জক আমাদের জন্য। এবং আমরা একজন স্টেট জাজ পেতে যাচ্ছি, জি। এটি আমাদের জন্য আশাব্যঞ্জক। আমাদের খুব বেশি নেই, কিন্তু অনেকেই হয়তো, আপনি বলছিলেন আলোচনায় যে অনেকে হয়তো আগ্রহ তৈরি হচ্ছে, অনেকেই হয়তো আমাদের সাথে এখন গণমাধ্যম কর্মী হিসেবে এসে বলছেন যে আমরা তো অ্যাসেম্বলিম্যান হতে চাই, আমরা তো কাউন্সিলম্যান হতে চাই, এবং তারা প্রাইমারিতে লড়ার কথা ভাবছেন, পরিকল্পনা করছেন। দুই একজন স্বতন্ত্র হিসেবে এই জেনারেল নির্বাচনেও লড়ার কথা বলছেন। ডিস্ট্রিক্ট 25-এ আমাদের একজন বাংলাদেশি স্বতন্ত্র হিসেবে লড়ছেন। ঠিক একইভাবে অনেকেই হয়তো সামনের দিনগুলোতে এগিয়ে আসবেন। আমি আপনার কাছে একদম সবশেষ যে প্রশ্নটি রাখতে চাই সেটি হলো মেয়র নির্বাচন, এবং মেয়র নির্বাচনে আমরা খুব উৎসাহ নিয়ে ভোট দিতে যাব, ধরে নিলাম যাব, কিন্তু এরপর আবার যাতে 4 বছরের জন্য হারিয়ে না যাওয়া হয়, অর্থাৎ বাংলাদেশি কমিউনিটির আগ্রহটি যাতে কমে না যায়, সামনের দিনগুলোতে যাতে আরো বেশি ভূমিকা রাখা যায়, সেজন্য কি আসলে এমন কোনো উদ্যোগ নেওয়া উচিত যে উদ্যোগের কারণে বাংলাদেশি কমিউনিটি এখানকার রাজনীতিতে একটা সক্রিয় ভূমিকা রাখতে পারবে? আসলে মেয়র ইলেকশনটি কিন্তু প্রত্যেক 4 বছর, কিন্তু এছাড়াও কিন্তু আপনারা জানেন যে গভর্নর ইলেকশন, অ্যাসেম্বলি ইলেকশন এভরি 2 ইয়ার্স, স্টেট সিনেটর কিছু কিছু জায়গায় আপনার মানে প্রায় কিন্তু ওপেন সিটগুলিতে ইলেকশন হয়ে থাকে। তো যে জিনিসটা হলো আমাদের আসলে ওই শুধু সিটি ইলেকশনের কথা চিন্তা করলে হবে না, আমাদের যে কংগ্রেস ইলেকশনগুলি আছে, প্রেসিডেন্সিয়াল ইলেকশনগুলি আছে, এগুলিতে কিভাবে আমরা যুক্ত হতে পারি, কিভাবে আমরা যে আমাদের কমিউনিটিকে এঙ্গেজ রাখতে পারি, তার জন্য আমাদের যারা কমিউনিটিতে মেইন স্ট্রিম পলিটিক্সের সাথে জড়িত আছে এদেরকে একটু আসলে বলবো যে আর একটু ঐক্যবদ্ধভাবে কাজ করা উচিত। কারণ আপনারা জানেন যে ঐক্যের বিকল্প নাই। আমরা যদি একসাথে কাজ করি, একসাথে কাজ করলে আমরা আমাদের মধ্য থেকে যে ভালো লোকগুলি আছে তাদেরকে সামনের দিকে নিয়ে আসতে পারবো, এবং এখান থেকে আমাদের সামনের নেতৃত্ব আমরা খুঁজে পাবো। আর একটা জিনিস হলো যে আপনাকে বিভিন্ন কি বলবো যে আমাদের যে কমিউনিটির গতানুগতিক অনুষ্ঠানগুলি আছে এগুলির থেকে আমাদেরকে বের হয়ে মেইন স্ট্রিমের যে সমস্ত অনুষ্ঠানগুলি আছে সেগুলিতে আমাদের যুক্ত হতে হবে। বিশেষ করে কাউন্টিতে অনেকগুলি অনুষ্ঠান হয়, বিভিন্ন বড় হলগুলিতে অনেক অনুষ্ঠান হয়, এরপরে বিভিন্ন মানে লার্জেস্ট কমিউনিটিগুলি আছে ওদের যেই সিনিয়র সেন্টারগুলি আছে, চার্চ আছে, তারপরে আপনার বিভিন্ন ধরনের ক্লাব আছে, ওই সমস্ত ওগুলিতে গেলেই আসলে আমরা শিখতে পারবো যে ওই কমিউনিটিগুলি কিভাবে কাজ করে, কিভাবে ওরা আজকে ঐক্যবদ্ধ, এবং কিভাবে আপনার যে এখানকার যে প্রসেসের সাথে যুক্ত আছে। আমরা যদি ওগুলিতে না যাই, শুধু আপনার জামাইকা কিংবা জ্যাকসন হাইটে আমাদের নিজেদের মধ্যে নিজেরা ঘোরাঘুরি করি, তাহলে আসলে আমরা আসলে এখানে গ্রো করতে পারবো না। আমাদেরকে অন্যান্য কমিউনিটির সাথে যেতে হবে, মিশতে হবে। আর কোনো প্রার্থী তার এলাকার কিংবা তার দেশের ভোট দিয়ে কিন্তু সে নির্বাচিত হতে পারবে না, তাকে ভিন্ন কারণ আপনি বাংলাদেশের কোনো নির্বাচন করছেন না, আমেরিকার নির্বাচন করছেন। এখানকার যে ডাইভার্সিটি
এখানকার যত দেশের মানুষ আছে, যত কমিউনিটি আছে, সবারই ভোট নিয়ে আপনাকে নির্বাচিত হতে হবে। জি জি, অনেক সেটাই বলার ধন্যবাদ, চেষ্টা অনেক করছি। ধন্যবাদ আনাফ আলম আমাদের স্টুডিওতে এসে সময় দেওয়ার জন্য। দর্শক, আমরা 4 নভেম্বর নির্বাচনের আগে আরো বেশ কয়েকটি আলোচনা অনুষ্ঠান করব, মূলত এই নির্বাচনের জন্য, যাতে কিভাবে আপনারা ভোট দেওয়ার ব্যাপারে আরো বেশি বেশি আগ্রহী হয়ে ওঠেন সে বিষয়টি জানানোর চেষ্টা করব। আজকে এইটুকুই আমাদের আলোচনা ছিল। আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। টিভিএন 24 টেলিভিশন দেখতে আজই কল করুন 7187776556। লগ ইন করুন www.totalcablebd.com। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।